রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি। আজকে গল্পের চতুর্থ পর্ব। পরের দিন অধ্যাপক এসে দেখলেন সোহিনী রোয়া ওঠা হাড় বের করা একটা কুকুরকে স্নান করিয়ে তোয়ালে দিয়ে তার গা মুছিয়ে দিচ্ছে। চৌধুরী জিজ্ঞাসা করলেন, এই অপয়মন্তটাকে এত সম্মান কেন? ওকে বাঁচিয়েছি বলে। পা ভেঙেছিল মোটরের তলায় পড়ে, আমি সারিয়ে তুলেছি ব্যান্ডেজ বেঁধে। এখন ওর প্রাণটার মধ্যে আমারও শেয়ার আছে। রোজ রোজ ওই অলক্ষণে চেহারা দেখে মন খারাপ হয়ে যাবে না? চেহারা দেখবার জন্য ওকে তো রাখিনি। মরতে মরতে এই যে ও সেরে উঠেছে, এটা দেখতে আমার ভালো লাগে। ওই প্রাণীর বেঁচে থাকবার দরকারটা যখন দিনে দিনে মিটিয়ে দিই, তখন ধর্মকর্ম করতে ছাগল ছানার গলায় দড়ি বেঁধে আমাকে কালীতলায় দৌড়াতে হয় না। তোমাদের বায়োলজি ল্যাবরেটরির কানা খোঁড়া কুকুর খরগোশগুলোর জন্যে আমি একটা হাসপাতাল বানাবো স্থির করেছি। মিসেস মল্লিক, তোমাকে যতই দেখছি তাক লাগছে। আরও বেশি দেখলে ওটার উপশম হবে। রেবতীবাবুর খবর দেবেন বলেছিলেন, সেটা আরম্ভ করে দিন। আমার সঙ্গে দূর সম্পর্কে ওদের যোগ আছে, তাই ওদের ঘরের খবর জানি। রেবতীকে জন্ম দিয়েই ওর মা যান মারা। বড় পিসির হাতে মানুষ। ওর পিসির আচার নিষ্ঠা একেবারে নিরেট। এতটুকু খুঁত নিয়ে ওর খুঁতখুঁতানি সংসারকে অতিষ্ঠ করে তুলত। তাকে ভয় না করত এমন লোক ছিল না পরিবারে। ওর হাতে রেবতীর পৌরষ গেছে ছাতু হয়ে। স্কুল থেকে ফিরতে 5 মিনিট দেরি হলে 25 মিনিট লাগতো তার জবাবদিহি করতে। সোহিনী বললে, আমি তো জানি পুরুষরা করবে শাসন, মেয়েরা দেবে আদর, তবেই ওজন ঠিক থাকে। অধ্যাপক বললেন, ওজন ঠিক রেখে চলা মরালগামিনীদের ধাতে নেই। ওরা এদিকে ঝুঁকবে ওদিকে ঝুঁকবে। কিছু মনে করো না মিসেস মল্লিক, ওদের মধ্যেও দৈবাত মেলে যারা খাড়া রাখে মাথা, চলে সোজা চালে, যেমন। আর বলতে হবে না, কিন্তু আমার মধ্যেও শিকড়ের দিকে মেয়ে মানুষ যথেষ্ট আছে। কি ঝোঁক পেয়েছে দেখছেন না, ছেলে ধরা ঝোঁক, নইলে আপনাকে বিরক্ত করতেম কি? দেখো, বারবার ওই কথাটা বলো না। জেনে রেখো, আজ ক্লাসের জন্য তৈরি না হয়ে চলে এসেছি। কর্তব্যের গাফিলতি এতই ভালো লাগছে, বোধহয় মেজাত্তার পরেই আপনার বিশেষ একটু কৃপা আছে। একটু অসম্ভব নয়, কিন্তু তার মধ্যেও তো ইতর বিশেষ আছে। যা হোক, সে কথাটা পরে হবে। সোহিনী হেসে বললে, পরে না হলেও চলবে। আপাতত যে কথাটা উঠেছে শেষ করে দিন। রেবতীবাবুর এত উন্নতি হলো কি করে? যা হতে পারত তার তুলনায় কিছুই হয়নি। একটা রিসার্চের কাজে ওর বিশেষ দরকার হয়েছিল উঁচু পাহাড়ে যাবার। ঠিক করেছিল যাবে বদ্রিকাশ্রমে। আরে সর্বনাশ! পিসির ছিল এক পিসি, সে বুড়ি মরবে তো মরুক ওই বদ্রিকারই রাস্তায়। পিসি বললে, আমি যতদিন বেঁচে আছি পাহাড় পর্বত চলবে না, কাজেই তখন থেকে এক মনে যা কামনা করছি সে মুখ ফুটে বলবার নয়, থাক সে কথা। কিন্তু শুধু পিসিমাদের দোষ দিলে চলবে কেন? মায়ের দুলাল ভাইপোদের হাড় বুঝি কোনো কালে পাকবে না? সে তো পূর্বেই বলেছি, ম্যাট্রিয়ার্কি রক্তের মধ্যে হামবাঁধনি জাগিয়ে তোলে, হতবুদ্ধি হয়ে যায় বৎসরা। আফসোসের কথা কি আর বলবো, এ তো হলো নম্বর 1। তারপরে রেবতী যখন সরকারের বৃত্তি নিয়ে কেমব্রিজে যাবে স্থির হলো, আবার এসে পড়ল সেই পিসিমা হাউ হাউ শব্দে। তার বিশ্বাস ও চলেছে মেম সাহেব বিয়ে করতে,
আমি বললুম, না হয় করলো বিয়ে। সর্বনাশ! কথাটা আন্দাজে ছিল, এবার যেন পাকা দেখা হয়ে গেল। পিসি বললে, ছেলে যদি বিলেতে যায় তাহলে গলায় দড়ি দিয়ে মরবো। কোন দেবতার দোহাই পারলে পাকানো হবে দড়িটা নাস্তিক আমি জানি নে, তাই দড়িটা বাজারে মিলল না। রেবতীকে খুব খানিকটা গাল দিলুম, বললুম স্টুপিড, বললুম ডান্স, বললুম ইমবেসিল, ব্যাস ওইখানেই খতম। রেবু এখন ভারতীয় ঘানিতে ফোঁটা ফোঁটা তেল বার করছে। সোহিনী অস্থির হয়ে বলে উঠল, দেয়ালে মাথা ঠুকে মরতে ইচ্ছে করছে। একটা মেয়ে রেবতীকে তলিয়ে দিয়েছে, আর একটা মেয়ে তাকে টেনে তুলবে ডাঙায়, এই আমার পণ রইল। স্পষ্ট কথা বলি ম্যাডাম, জানোয়ারগুলোকে শিঙে ধরে তলিয়ে দেবার হাত তোমার পাকা, লেজে ধরে তাদের উপরে তোলবার হাত তেমন দুস্তর হয়নি। তা এখন থেকে অভ্যেসটা শুরু হোক। একটা কথা জিজ্ঞাসা করি, সায়েন্সে এত উৎসাহ তোমার এলো কোথা থেকে? সকল রকম সায়েন্সেই সারা জীবন আমার স্বামীর মন ছিল মেতে। তার নেশা ছিল বর্মা চুরুট আর ল্যাবরেটরি। আমাকে চুরুট ধরিয়ে প্রায় বর্মিজ মেয়ে বানিয়ে তুলেছিলেন। ছেড়ে দিলুম, দেখলুম পুরুষদের চোখে খটকা লাগে। তার আর এক নেশা আমার উপর দিয়ে জমিয়েছিলেন। পুরুষরা মেয়েদের মজায় বোকা বানিয়ে উনি আমাকে মজিয়েছিলেন বিদ্যে দিয়ে দিনরাত। দেখুন চৌধুরী মশাই, স্বামী দুর্বলতা স্ত্রীর কাছে ঢাকা থাকে না, কিন্তু আমি ওর মধ্যে কোনোখানে খাদ দেখতে পাইনি। কাছ থেকে যখন দেখতুম দেখেছি উনি বড়, আজ দূর থেকে দেখি উনি আরও বড়। চৌধুরী জিজ্ঞাসা করলেন, কোনখানে সবচেয়ে তাকে বড় ঠেকছে? বলবো, উনি বিদ্বান বলে নয়, বিদ্যার পরে ওর নিষ্কাম ভক্তি ছিল বলে। উনি একটা পুজোর আলো পুজোর হাওয়ার মধ্যে ছিলেন। আমরা মেয়েরা দেখবার ছোবার মতো জিনিস না পেলে পুজো করবার থই পাইনি। তার এই ল্যাবরেটরি আমার পুজোর দেবতা হয়েছে। ইচ্ছে করে এখানে মাঝে মাঝে ধূপ ধুনো জ্বালিয়ে শাঁখ ঘণ্টা বাজাই। ভয় করি আমার স্বামীর ঘৃণাকে। তার দৈনিক পুজো ছিল যখন, এই সব যন্ত্রতন্ত্র ঘিরে জমল কলেজের ছাত্ররা, শিক্ষা নিত তার কাছ থেকে, আর আমিও বসে যেতুম। ছেলেগুলো সায়েন্সে মন দিতে পারত কি? যারা পারত তাদেরই বাছাই হয়ে যেত। এমন সব ছেলে দেখেছি যারা সত্যিকার বৈরাগী, আবার দেখেছি কেউ কেউ নোট নেবার ছলে একেবারে পাশের ঠিকানায় চিঠি লিখে সাহিত্য চর্চা করত। কেমন লাগতো? সত্যি কথা বলবো, খারাপ লাগতো না। স্বামী চলে যেতেন কাজে, ভাবুকদের মন আশেপাশে ঘুরঘুর করত। কিছু মনে করো না, আমি সাইকোলজি স্টাডি করে থাকি। জিজ্ঞাসা করি, ওরা কিছু ফল পেত কি? বলতে ইচ্ছে করে না, নোংরা আমি। দু চারজনের সঙ্গে জানাশুনো হয়েছে যাদের কথা মনে পড়লে আজও মনের মধ্যে মুচড়িয়ে ধরে। দু চারজন? মন যে লোভী, মাংস মজ্জার নিচে লোভের চাপা আগুন সে লুকিয়ে রেখে দেয়, খোঁচা পেলে জ্বলে ওঠে। আমি তো গোড়াতেই নাম ডুবিয়েছি। সত্যি কথা বলতে আমার বাঁধে না। আজন্ম তপস্বিনী নই আমরা। ভরং করতে করতে প্রাণ বেরিয়ে গেল মেয়েদের। দ্রৌপদী কুন্তীদের সেজে বসতে হয় সীতা সাবিত্রী। একটা কথা বলি আপনাকে চৌধুরী মশাই, মনে রাখবেন, ছেলেবেলা থেকে ভালো মন্দ বোধ আমার স্পষ্ট ছিল না। কোনো গুরু আমার তো শিক্ষা দেননি, তাই মন্দের মাঝে আমি ঝাঁপ দিয়েছি সহজে, পারও হয়ে গেছি সহজে। গায়ে আমার দাগ লেগেছে, কিন্তু মনে ছাপ লাগেনি, কিন্তু আমাকে আঁকড়ে ধরতে পারেনি। যাই হোক, তিনি যাবার পথে তার চিতার আগুনে আমার আসক্তিতে আগুন লাগিয়ে দিয়েছেন। জমা পাপ একে একে জ্বলে যাচ্ছে। এই ল্যাবরেটরিতেই জ্বলছে সেই হোমের আগুন। ব্রাভো! সত্যি কথা বলতে কি সাহস তোমার!
সত্যি কথা বলিয়ে নেবার লোক থাকলে বলা সহজ হয়। আপনি যে খুব সহজ, খুব সত্যি। দেখো, ওই যে চিঠি লিখিয়ে ছেলেগুলো তোমার প্রসাদ পেয়েছিল, তারা কি এখনো আনাগোনা করে? সেই করেই তো তারা মুছে দিয়েছে আমার মনের ময়লা। দেখলুম জুটেছে তারা আমার চেক বইয়ের দিকে লক্ষ্য করে। ভেবেছিল মেয়ে মানুষের মোহ, মরতে চায় না, ভালোবাসার সিধের গর্ত দিয়ে পৌঁছাবে তাদের হাত আমার টাকার সিন্ধুকে। এত রস আমার নেই তারা তা জানতো না। আমার শুকনো পাঞ্জাবি মন। আমি সমাজের আইন কানুন ভাসিয়ে দিতে পারি দেহের টানে পড়ে, কিন্তু প্রাণ গেলেও বেইমানি করতে পারবো না। আমার ল্যাবরেটরির এক পয়সাও তারা খসাতে পারেনি। আমার প্রাণ শক্ত পাথর হয়ে চেপে আছে আমার দেবতার ভাণ্ডারের দ্বার। ওদের সাধ্য নেই সে পাথর গলাবে। আমাকে যিনি বেছে নিয়েছিলেন তিনি ভুল করেননি, তাকে আমি প্রণাম করি। আর পাই যদি সেই ছেলেগুলোর কান মলে দিই। বিদায় নেবার আগে অধ্যাপক একবার ল্যাবরেটরিটা ঘুরে এলেন সোহিনীকে সঙ্গে নিয়ে। বললেন, এইখানেই মেয়েলি বুদ্ধি চোলাই হয়ে গেছে, অপদেবতার গাছ গেছে নেমে, বেরিয়ে এসেছে খাঁটি স্পিরিট। সোহিনী বললে, যা বলুন, মন থেকে ভয় যায় না। মেয়েলি বুদ্ধি বিধাতার আদি সৃষ্টি। যখন বয়স অল্প থাকে, মনের জোর থাকে, তখন সে লুকিয়ে থাকে ঝোপে ঝোপে। যেই রক্ত আসে ঠান্ডা হয়ে বেরিয়ে আসেন সনাতনী পিসিমা। তার আগেই আমার মরবার ইচ্ছে রইল। অধ্যাপক বললেন, ভয় নেই তোমার, আমি বলছি তুমি সজ্ঞানে মরবে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।